ভেঙে পড়েছেন পলক। রিমান্ডেও কান্নাকাটি করছেন। গ্রেপ্তারের পর থেকেই বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন তিনি। এত দ্রুত সরকারের পতন হতে পারে তা তিনি কল্পনা করতে পারেননি। এবং সর্বশেষ জানাবো, সাবেক ডিবি প্রধান হারুন ও বিপ্লব কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। শেখ হাসিনার দেশত্যাগের পর প্রায় 24 ঘণ্টা জাতীয় সংসদ ভবন এলাকার একটি কক্ষে আত্মগোপনে ছিলেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আওয়ামী লীগ সরকার পতনের পরদিন 6 আগস্ট দুপুর পর্যন্ত পলক ওই এলাকাতেই ছিলেন। এরপর তিনি বিশেষ উপায় অবলম্বন করে বিদেশে পালিয়ে যাওয়ার জন্য বিমানবন্দরে যান, কিন্তু সেখান থেকে তাকে নিজেদের হেফাজতে নিয়ে যান সেনাবাহিনী। সংশ্লিষ্ট সূত্রে তথ্য জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর 5 জন ভিআইপি আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এদিকে রিমান্ডে নেওয়ার পর থেকে ভিআইপি আসামিদের মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়, মামলাগুলো এখনও থানা পুলিশের কাছেই তদন্তাধীন। তবে ভিআইপি আসামি হিসেবে তাদের মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে। সেখানে তদন্ত কর্মকর্তা সহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করছেন। এদিকে তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ভিআইপি আসামিদের মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন জুনায়েদ আহমেদ পলক। গ্রেপ্তারের পর থেকেই বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন তিনি। এত দ্রুত সরকারের পতন হতে পারে তা তিনি কল্পনা করতে পারেননি। যদিও একদিন আগে স্ত্রী সন্তানকে বিদেশে পাঠিয়ে দেওয়ার কথাও তিনি স্বীকার করেছেন। পলকের ভাষ্য, চাইলেও তিনিও দেশ ছেড়ে পালাতে পারতেন, তবে শেখ হাসিনার সঙ্গে বেইমানি করা হবে বলে তিনি জাননি। জিজ্ঞাসাবাদে ইন্টারনেট শাটডাউনের বিষয়েও পলক তার দায় অস্বীকার করেছেন। তার ভাষ্য, প্রতিমন্ত্রী হলেও ইন্টারনেট বন্ধ করার ক্ষেত্রে তার একক কোনো সিদ্ধান্ত ছিল না। এ সময় পলক জানিয়েছেন, গোয়েন্দা সংস্থার প্রধান ও এনটিএমসির পরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের নির্দেশনা মেনে তিনি ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত নিয়েছিলেন। এছাড়া ইন্টারনেট শাটডাউনের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সায় ছিল। এছাড়াও রিমান্ডে আরও যেসব তথ্য জানা গেছে, দেশের তথ্য প্রযুক্তি খাতে হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তথ্য প্রযুক্তি উন্নয়নের নামে একের পর এক প্রকল্প নিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা লোপাট করেছেন। প্রতিমন্ত্রী হওয়ার পর নিজের ব্যক্তিগত সম্পদ বেড়েছে বহুগুণ। এই খাতে ছিল না কোনো জবাবদিহিতা, স্বচ্ছতা, কোনো বালাই ছিল না। কেননা পলক সব কাজই করতেন শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নাম ভাঙিয়ে। সরাসরি জয়ের সাথে সম্পর্কের কারণে কেউ কোনো কথা বলার সাহসও করতেন না। ফলে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ আর তথ্য প্রযুক্তি খাতে উন্নয়নের নামে গত কয়েক বছরে হাজার কোটি টাকা লোপাট করেছেন পলক। শুধু তাই নয়, একাধিক সূত্র জানিয়েছে অবৈধভাবে অর্জিত অর্থ দেশের বাইরেও পাচার করেছেন তিনি। অথচ সরকারি তথ্য প্রযুক্তি খাতে ডিজিটালের নামে তিনি প্রকল্পের টাকা বেড়ে ফুলে ফেপে ওঠেন অল্প সময়ের মধ্যে। সজীব ওয়াজেদ জয়ের খুবই আস্থাভাজন হওয়ায় কোনো কর্মকর্তা, মন্ত্রী, অডিট বিভাগ, এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত তথ্য প্রযুক্তির খাত কিংবা পলককে নিয়ে কোনো কথা বলতেন না। 2008 সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে হলফনামা দেওয়া তথ্য মতে জুনায়েদ আহমেদ পলকের বার্ষিক আয় ছিল মাত্র 1,18,000 টাকা। তখন পলকের ব্যাংক অ্যাকাউন্টে ছিল 20,000 টাকা, নগদ ছিল 30,000 টাকা আর সঞ্চয়পত্র ছিল 18,000 টাকার। তার স্ত্রী আরিফা জেসমিনের 2008 সালের সম্পদ ছিল সর্বসাকুল্যে 15 শতক মাঠের জমি, ব্যাংকে 50,000 টাকা, নগদ 10,000 টাকা, 10 ভরি সোনা ও 25,000 টাকা দামের একটি রেফ্রিজারেটর এবং 10,000 টাকা দামের একটি মোবাইল ফোন। অথচ ঠিক 5 বছরের মাথায় তিনি হয়ে যান ভিশন বিল্ডার লিমিটেড কোম্পানির 80% শেয়ারের মালিক। হলফনামার মাধ্যমে আরও জানা যায় তার রয়েছে 103 ভরি স্বর্ণ। এমপি হওয়ার আগে 15 শতক জমির মালিক হলেও এমপি হওয়ার 5 বছরের মাথায় হলফনামায় তিনি লেখেন তার মালিকানা রয়েছে 762 শতক জমি। এর মধ্যে সিংড়া পৌরসভায় 300 শতক অকৃষি জমি উপহার হিসেবে পেয়েছেন বলে এর দামও তিনি জানেন না বলে উল্লেখ করেন। সবশেষ 2024 জাতীয় নির্বাচনের সময় হলফনামায় দেওয়া তথ্য মতে জুনায়েদ আহমেদ পলকের গত 5 বছরের সম্পদ আয় বেড়েছে অস্বাভাবিক হারে। নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ দেখাতে স্ত্রীকে উদ্যোক্তা হিসেবে দেখিয়েছেন পলক। বলা চলে এরকম শূন্য হাতে রাজনীতি শুরু করেছিলেন পলক। এরপরই মালিক হয়ে গেছেন হাজার কোটি টাকার। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করে উদ্যোক্তা হয়ে 3-4 বছরের মধ্যে স্ত্রী আরিফা জেসমিন কণিকা প্রায় 5 কোটি টাকার মালিক হয়েছেন, যা তিনি হলফনামায় উল্লেখ করেছেন। এর বাইরে তার স্ত্রী অন্তত আরও 20 কোটি টাকার মালিক বলে জানিয়েছেন একাধিক সূত্র।
এর বাইরে নামে বেনামে আরও বিপুল পরিমাণ সম্পদ রয়েছে পলক ও কণিকা দম্পতির, যা তিনি অবৈধ পথে আয় করেছেন। এসব সম্পদ মূলত বিভিন্ন সরকারি প্রকল্পের দুর্নীতির মাধ্যমে অর্জিত। যে কোনো প্রকল্প নিলেই তার অন্তত 15% প্রতিবন্ধীও তার পরিবারকে দিতে হতো। এই খাতে প্রকল্প নিতে কোনো প্রকার জবাবদিহিতার প্রয়োজন হতো না, যার ফলে ইচ্ছামতো প্রকল্প নিয়ে তা বাস্তবায়ন দেখিয়ে বাজেট থেকে বিপুল পরিমাণ অর্থ তুলে নেওয়া হতো, যার একটি মোটা অঙ্কের ভাগ পেতেন পলক। প্রকল্প নেওয়ার ক্ষেত্রে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে কাজ দিতেন কোনো প্রকার যাচাই বাছাই ছাড়া। পাশাপাশি তার 5 স্টার বাহিনী সহ অনুগত কর্মীদের নামে বেনামে পলক শত শত বিঘা জমি কিনেছেন ও সম্পদের পাহাড় গড়েছেন। পলকের বড় ভাই জুবার আহমেদ নয়নের বিরুদ্ধে টেন্ডারবাজি ও 650টি পুকুর দখলের অভিযোগ রয়েছে। একই সঙ্গে চাকরি বাণিজ্য, কালো টাকা, হত্যা বাণিজ্য, বদলি বাণিজ্য, চাঁদাবাজি, কমিশন, খাসজমি বরাদ্দ বাণিজ্য সহ অসংখ্য অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন পলক। এদিকে 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে আসাদুজ্জামান খান কামাল ছিলেন তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি। নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ঢাকা 11 আসনে এমপি নির্বাচিত হন তিনি। পরবর্তীতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব হন। রাজনৈতিক পদ পদবি বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে সাবেক এই বন্টির অন্যায় আর অপকর্মের ভাণ্ডার। অনুসন্ধান বলছে, পুরো তেজগাঁও এলাকা, শেরেবাংলা নগর এলাকা চাঁদাবাজি, টেন্ডারবাজির পুরো অর্থ যায় সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। এসব টাকা তোলার জন্য তা ছিল একটি বিশ্বস্ত সিন্ডিকেট। সাবেকের মন্ত্রী নামে শুধু রাজধানীর কাউরান বাজার থেকেই প্রতিদিন প্রায় 13 কোটি টাকা চাঁদা তোলা হতো। ফুটপাতে ব্যবসা, মাদক এবং আবাসিক হোটেল থেকে ওঠানো হতো এইসব চাঁদা। এই টাকা মন্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল মন্ত্রীর এপিএস মনির হোসেন সহ আরও 2 জনের হাতে। মন্ত্রীর এই কালো টাকা জমা রাখত আরও একটি সিন্ডিকেট। তাদের একজনের নাম গোলাম কিবরিয়া ওরফে বড় মনির, যিনি টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও টাঙ্গাইল 2 আসনের সাবেক সংসদ তানভীর হাসান ওরফে ছোট মনিরের ভাই। বড় মনির 2023 সালে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার হন। পরবর্তীতে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরবর্তীতে মনির জেল থেকে জামিনে বের হওয়ার পরপরই ওই ছাত্রীর রহস্যজনক মৃত্যু ঘটে। এই ঘটনা মামলা তদন্তের দায়িত্বে ছিল পিবিআই। তবে স্বরাষ্ট্রমন্ত্রী পিবিআই প্রধান বলজ কুমারের মাধ্যমে তদন্তের প্রভাব খাটান। পরে জেল থেকে বের হয়ে আবারও নতুন করে আরও এক ছাত্রী ধর্ষণ মামলায় ফেঁসে যায়। স্বরাষ্ট্রমন্ত্রীর সহায়তায় দেশ থেকে পালিয়ে যায় তখন বড় মনির। এছাড়াও 27 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সম্পাদক কাচর শেরাবাংলা নগর এলাকায় এক ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, যা সবই হয়েছে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের ছত্রছায়ায়। চাঁদা না দিলে শেরেবাংলা নগর এলাকার বিভিন্ন সরকারি কার্যালয়ের উন্নয়ন কাজ আটকে দেওয়া, প্রকৌশলীদের মারধর করা, হাসপাতাল কেন্দ্রিক ঠিকাদারি থেকে শুরু করে ফুটপাত দখল, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাঁদাবাজির সবই এক হাতে নিয়ন্ত্রণ করত এই কাজল। দুদকে আসা অভিযোগ থেকে জানা যায়, আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে ঘুষ হিসেবে বস্তা বস্তা টাকা নিতেন। পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে এই টাকা আদায় করা হতো। এজন্য তৎকালীন অতিরিক্ত সচিব ডক্টর হারুনুর রশিদ বিশ্বাসের নেতৃত্বে সিন্ডিকেট গড়ে তোলেন। অভিযোগ রয়েছে, জেলা পুলিশ সুপার নিয়োগ সর্বনিম্ন 80 লাখ থেকে 2 কোটি টাকা পর্যন্ত নিত এই চক্র। এই সিন্ডিকেট আশীর্বাদ ছাড়া পুলিশের কেউ কোনো জেলায় বা গুরুত্বপূর্ণ পদে পদায়ন পেতেন না। আর জেলা পুলিশ সুপার হিসেবে পদায়নের ক্ষেত্রে 1 থেকে 3 কোটি টাকা নিত এই সিন্ডিকেট। এসব কালো অর্থের বেশিরভাগ অংশই সরাসরি পৌঁছে দিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে। লুটপাটের এসব অর্থের বেশিরভাগ অংশই স্বরাষ্ট্রমন্ত্রী পাচার করেছেন দেশের বাইরে। এছাড়াও এসব অর্থের ক্ষুদ্রাংশ দিয়ে শত কোটি টাকা মূল্যবানের সম্পদ কিনেছেন রাজধানীর তেজগাঁও, ধানমন্ডি, সেন্ট মার্টিন সহ আশুলিয়া, গাজীপুরের মতো বিভিন্ন জায়গায়। 2011 সালে বিএনপি ঢাকা হরতাল কর্মসূচি চলাকালে সংসদ ভবনের কাছে পুলিশের লাঠিপিটে আহত হন ফারুক। সে সময় লক্ষ্মীপুর 4 আসনে তৎকালীন সংসদ সদস্য ABM আশরাফ উদ্দিন নিজান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এই ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা নেয়নি।